যে জায়গাটায় থাকে ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি ছিল। কাজ করছে যে ভয় একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে। পরিবার স্বজন অবশ্যই দেশ থেকে অনেক টেনশন করে। উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে মধ্যপ্রাচ্য সংঘাতে দুবাইয়ে আটকে পড়া 189 জন ফিরলেন দেশে। স্বস্তি স্বজনদের 6 দিনে বাতিল 219টি ফ্লাইট। সচিবালয়ে ব্যস্ত দিন প্রধানমন্ত্রীর, চলছে মন্ত্রিসভার বৈঠক। যোগ দেবেন বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে। গুলশানে বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনায় গুরুত্ব, জামায়াত প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ। এবং জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায় 9 এপ্রিল। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আশা প্রসিকিউশনের। গুমের মামলায় 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের রাজধানী তেহরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় 87 সেনা নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলার মুখে ইরাক ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল একদিনে আরব উপসাগরে কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ, হুজাইরা, ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজে এসব হামলা চালানো হয়। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরই মধ্যে তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে একটি গোল টেবিল বৈঠকে তিনি দাবি করেন, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। 47 বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানতো। আমরা এখন খুব শক্তিশালী অবস্থানে আছি এবং তাদের নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যেই নেতা হতে চাইছে বলে মনে হচ্ছে তাদের পরিণতি হচ্ছে মৃত্যু। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি ফিরলেন দেশে। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকে জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। এতে বিভিন্ন দেশে আটকা পড়েন অসংখ্য বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। এরই মাঝে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়ে স্পর্শ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS342 বিমান। বাংলাদেশ এয়ারলাইন্সের 28 জন ক্রু সহ 189 জন যাত্রী, যাদের প্রত্যেকেই সংঘাতের এক দুঃস্বপ্ন পেরিয়ে মাতৃভূমির মাটিতে পা রাখলেন। দীর্ঘ বছরের বিচ্ছেদের পর কলিজার টুকরো সন্তান যখন এসে জড়িয়ে ধরল, তখন মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। মন খারাপ, আমরাও কান্নাকাটি করছি। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল।
আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার মনে হইতাছে যে আমি খুব খুশি। চলমান সংঘাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে পরিবারের কাছে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকে। কিন্তু মোটামুটি কাজ করছে যে ভয়, একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে, এই জন্য বিমান অফ ছিল তখন মনে করেন কালকে বিমান ওখানে হচ্ছে, আমি আজকে আসছি এই জন্য। অবশ্য পরিবার স্বজন অবশ্যই দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। 28 তারিখে আমরা ব্যাক করছিলাম আর কি। তো এই আপনার ইমিগ্রেশন যখন করব সব দিয়েছিলাম, পরে হঠাৎ করে স্টপ করে দিল। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। ঢাকা দুবাই ঢাকা রুটে চালু করা হয় দুটি বিশেষ রেস্কিউ ফ্লাইট। তাদের ফিরিয়ে আনতে 4 মার্চ বিকেলে দুবাই পৌঁছে BS 341। ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীরা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা শীঘ্রই শেষ হতে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গত 6 দিনে বাংলাদেশের 219টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে একের পর এক বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট 219টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 173টি ফ্লাইট, আর চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 46টি ফ্লাইট। আর আজ বাতিল হয়েছে জাজিরা এয়ারওয়েজের 2টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের 10:45-এর দোহাগামী একটি ফ্লাইট, গালফ এয়ারের বাহরাইনগামী 9:40-এর একটি ফ্লাইট, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী 11:45-এর যে ফ্লাইটটি ছিল সেটি বাতিল হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ আগেই জানিয়েছে যে আজকের দিন পর্যন্ত দোহা, দাম্মাম, দুবাই, আবুধাবি, শারজা আর কুয়েত এই 6 রুটে কিন্তু তাদের বিমান চলাচল বন্ধ থাকবে। এই কারণে কিন্তু মধ্যপ্রাচ্যগামী যে সকল যাত্রীরা ছিলেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তবে আগে ভাগেই জানিয়ে দেওয়ার কারণে কিন্তু আজ অনেকেই এয়ারপোর্টে ভোগান্তি চিত্র কম দেখা যাচ্ছে, কিন্তু তবুও কয়েকজন এসেছেন যারা এয়ারপোর্টে এসে জানতে পেরেছেন যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেসব ফ্লাইটের যাত্রীরা কিন্তু বিনামূল্যেই কিন্তু তাদের পরবর্তী ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে পারবেন। এছাড়া তারা যদি চান তবে তাদের যে টাকাটা তারা কিন্তু সেটা রিফান্ডও পেতে পারেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সপ্তাহের শেষ দিনে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় যথাসময়ে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। এতে যোগ দিয়েছেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেলা 11:30টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 12:30টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনার জন্য গঠিত কমিটির সভা এবং দুপুর 2টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সভা সহ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, দ্বিতীয় মন্ত্রিপরিষদ সভা, আমরা একটু আগেই যারা আসলে মন্ত্রিপরিষদের সভা থেকে বের হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের সঙ্গে কথা বলছিলাম যে প্রাথমিকভাবে আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটি প্রথম যে সংসদের অধিবেশন সেটি নিয়ে আলোচনা হচ্ছে, একই সঙ্গে যেহেতু সামনে ঈদ রয়েছে, পবিত্র ঈদ উল ফিতর, সেটির ছুটি এবং একই সঙ্গে ঈদ যাত্রা নিয়ে আলোচনা হচ্ছে। এটি আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হবে সেটি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রাথমিক ও গণশিক্ষা
প্রতিমন্ত্রী জানিয়েছেন যেটি 18 মার্চ ছুটি নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে, যার ফলে কিন্তু আসলে 17 মার্চ শবে কদরের ছুটি এবং এরপর 18 তারিখ যেটি 19 তারিখ থেকে ঈদের ছুটি ছিল তার সঙ্গে কিন্তু আরও দুদিন বাড়লো, অর্থাৎ বেশ একটা বড় ছুটি পেতে যাচ্ছে আসলে সরকারি কর্মকর্তারা। সেরকম একটি সিদ্ধান্ত হচ্ছে, এর বাইরে অন্যান্য সিদ্ধান্ত কিন্তু হচ্ছে। আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে 4টি বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকটি মাত্র শেষ হলো, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে বৈদেশিক যাতে করে যারা বিদেশে যান সেখানে যাতে কর্মসংস্থানের সৃষ্টি আরও বৃদ্ধি করা হয়, কিভাবে করা যায় সেটি নিয়ে বৈঠক করার কথা রয়েছে। একই সঙ্গে যে আইটি পার্কগুলো রয়েছে সারা দেশে শতাধিক আইটি পার্ক রয়েছে, আমরা জানি বেশিরভাগ জায়গা অচল হয়ে রয়েছে, নানান ধরনের অব্যবস্থাপনার কারণে অনেক জায়গায় নানান ধরনের সংকট রয়েছে, সেগুলো আরও বেশি কার্যকর করার জন্য কিন্তু আসলে একটি বৈঠক রয়েছে। যেহেতু মন্ত্রিপরিষদের বৈঠকটি বেশ কিছুটা বেশি সময় ধরে হলো, সকাল 10টায় শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে, 11:30টায় আরেকটি বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটি একটু আগেই আসলে মন্ত্রিপরিষদের বৈঠকটি শেষ হয়েছে, যার ফলে কিন্তু এর পরবর্তীতেই শুরু হবে আরও একটি বৈঠক রয়েছে দুপুর 2টা নাগাদ। অর্থাৎ 4টি বৈঠক আজকে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আরও 3টি রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি সেখানে। শাহিন, বিস্তারিত জানাবেন। ঢাকা সফরে রয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি আজকে বাংলাদেশের প্রধান 2টি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন। কিছুক্ষণ আগে 11টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। এর আগে সকাল 10টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। আমরা জানি যে বিএনপির বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে। বিএনপির প্রতিনিধি দল বেরিয়ে এসে গণমাধ্যমে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের 2 দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে এবং পররাষ্ট্র বিষয়ে বেশ কিছু আলাপ আলোচনা নিজেদের মধ্যে হয়েছে। এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যেটি বলছেন, জানতে চেয়েছেন যে বিগত যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন সম্পর্কে এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল এবং সরকারি দলের সংসদে অংশগ্রহণের বিষয়ে বেশ কিছু কথা হয়েছে। এই বৈঠক পরবর্তী সময়ে আমরা জানি যে দুপুরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন পল কাপুর, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। ধাপে ধাপে তিনি বাংলাদেশের আরও বেশ কিছু বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন এবং দেশের চলমান বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তো প্রধান 2 দলের সঙ্গে তিনি বসে দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এই যে বৈঠক তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। এর আগে জামাতের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল 10টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকের বিষয়ে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন দলটির নেতারা। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি সৈয়দ নজরুল ইসলাম চৌধুরীর 3 সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। গত 30 জুন মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 6 আগস্ট অভিযোগ গঠন করা হয়। হাসনাত আবদুল্লাহ সহ সাক্ষ্য দেন 25 জন। মামলায় মোট আসামি 30 জন, যার মধ্যে 6 জন গ্রেফতার রয়েছেন। অভিযোগ প্রমাণের দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। শহীদ আবু সাইদের মামলা সিএবির জন্য ছিল। এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন আগামী এপ্রিল মাসের 9 তারিখে। পটভূমির সাক্ষী হিসেবে হাসনাত আবদুল্লাহ উনি এসেছিলেন। মোট 25 জনের জবানবন্দি গ্রহণ করেছি
এবং এর মধ্যে প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে। এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবেই প্রতিবাদ করেছিল এবং সেই ভূমিকায় তারা আছে সেটা তারা বলার চেষ্টা করেছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসাবে তারা কোনো সরকারে দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারেও, কারণ বিএনপি কি এতই তার লোকজনের সংকট আছে যে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইন্টারিম গভর্নমেন্টে থাকার সময়ে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবই তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং তাকে সরকারের থেকে বের করে দিতে বলেছিলেন। তো এই খারাপ লোকটা, যেটা বিএনপির দৃষ্টিতেও তখন খারাপ ছিল, এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরে উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম মগবাজারে। কথা বলছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়ালো আর্সেনাল। শিরোপার আরও কাছে গানাররা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করে রেসে পিছিয়ে পড়ল ম্যান সিটি। এবার বাণিজ্য সংবাদ। কমানো হয়েছে আমদানি শুল্ক, এমনকি ভ্যাটও। তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 600 থেকে 1,500 টাকা পর্যন্ত। বাজারজাতকরণের প্রতিটি ধাপে বাড়তি দাম নেওয়া হলেও রশিদ জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে। মিজানুর রহমান মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকার মতো বাড়তি খরচ হয়েছে। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। 1850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। 2000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো। উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রশিদ জালিয়াতির মাধ্যমে। সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। রিটেল পয়েন্টে এই মূল্যটা আরো বেশি বাড়ছে, ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিএআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন, আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি।
বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারের শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় 10 জন আহত হয়েছেন। সকালে শৈলকুপা উপজেলায় জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে খুলনা যাচ্ছিল গড়াই পরিবহনের একটি বাস। গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা 10 জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। শিরোপার আরও কাছে আর্সেনাল। ব্রাইটনকে 1-0 গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল গানাররা। আরেক ম্যাচে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে সিটিজেনরা। ব্রাইটনের ঘরের মাঠে শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। 9 মিনিটে স্কোর করেন বুকাও সাকা। উৎসবে মাতে সিটিজেন সমর্থকরা। এরপর বারবার চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি গানাররা। সমতায় ফেরার চেষ্টা করেও গোল বঞ্চিত ব্রাইটন। 1-0 গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে 7 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান আর্সেনালের। আরেক ম্যাচে এগিয়ে গিয়েও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। 31 মিনিটে সেমেনিউ গোল করে লিড এনে দেন সিটিজেনদের। 56 মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। 62 মিনিটে আবারও লিড নেয় ম্যান সিটি। স্কোর করেন রদ্রি। 76 মিনিটে আবারও সমতায় ফেরে নটিংহ্যাম। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে জায়গাটায় থাকে ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি ছিল। কাজ করছে যে ভয়, একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে? পরিবার স্বজন অবশ্য দেশ থেকে অনেক টেনশন করে। উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে দুবাইয়ে আজকে পড়া 189 জন ফিরলেন দেশে। স্বজনতে স্বস্তি। মধ্যপ্রাচ্য সংখ্যাতে 6 দিনে বাতিল 219টি ফ্লাইট। এবং ঈদ উল ফিতরের ছুটি 7 দিন। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত মন্ত্রিসভায়। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়ে আলোচনা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ আলিশা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।